অনুরোধে আজকে এই অবস্থা হয়েছে। কিন্তু আজকে দেখেন, একজন শিল্পী, একজন ক্রিকেটার উইদাউট পলিটিক্সে যদি থাকতো, মাশরাফি কোন জায়গায়, কোন লেভেলে থাকতো চিন্তা করেন। তো জিম ট্রেনারের পরকীয়া সূত্রে নানান রকম কথাবার্তা উঠছে যে জিম ট্রেনার যে এইসব জীবনের গল্প বলতো বা গল্প শোনাতো, ঠিক তার উল্টা কাজটা করছে প্রত্যেকটা মোটিভেশনাল স্পিকার। এবং স্পিকার শুধু না, এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে অবশেষে সেন্সর বাতিল করেছে। মানে এটা সুখবর হিসেবে আমি দারুণভাবে নিচ্ছি যে কন্ট্রাক্ট ম্যারেজ এই ছবিটা এরপরও যদি বিভিন্ন গণমাধ্যমে এই খবরের জাস্টিফিকেশন, মানে কেন মানে ছবিটা বাতিল করা হলো এটা নিয়ে করা হয়, তাহলে গণমাধ্যমের আসলে কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। অনেকদিন ধরে, এটা আমাকে যারা ফলো করেন তাদের বলছি, অনেকদিন ধরে তারা জানেন যে আমি মোটিভেশনাল স্পিকারদের ভণ্ড পীর হিসেবে আখ্যা দিই। এবং এর পেছনে অনেকগুলো লজিক আছে। কারণ মোটিভেশন কি এবং কেন, আপনি কেন তার প্রতি বিমুগ্ধ হবেন আপনার কাজ দেখে নিশ্চয়ই। আমি যেমন দিন রাত পরিশ্রম করি, খুব বেশি যে ভিউ হয় কাজের সেগুলো না, সেগুলো নিয়ে অনেক রকম কথা শুনতে হয়। কিন্তু দেখবেন লেম আজে বাজে মোটিভেশনাল কথাবার্তা সে হয়তো মানছে না, কিন্তু ক্যামেরার সামনে অদ্ভুত কথা বলছে মুখস্থ করে করে, এরকম মোটিভেশনাল স্পিকারদের ভরা। সম্প্রতি জিম ট্রেনারের পরকীয়া সূত্রে নানান রকম কথাবার্তা উঠছে যে জিম ট্রেনার যে এইসব জীবনের গল্প বলতো বা গল্প শোনাতো, ঠিক তার উল্টা কাজটা করছে প্রত্যেকটা মোটিভেশনাল স্পিকার। এবং স্পিকার শুধু না, এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন দেখবেন দেশে বিদেশে এরা ভর্তি শুধুমাত্র ভিউয়ের নেশায়। তাদের ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে নামলে, আমি খুবই স্পষ্ট করে বলছি, এতে কোনো ক্রিয়েটিভিটি নাই। আপনি চ্যাট জিপিটিকে বলবেন, গুগল থেকে কিছু উক্তি নামাবেন, এরপর স্ক্রিপ্ট বানায় একটু স্যাড কিছু ইমোশনাল মিউজিক শুধু ছেড়ে দিবেন, ব্যাস। এবং এই জায়গাগুলো তুমুল আকারে এখন ব্যবসায়িকভাবে সফল হচ্ছে। দেখবেন ঢাকা শহরে আমার খুব পরিচিত, মানে যার ইন্টারভিউ এবং একটা চ্যানেলের লাইভে তিনি অপদস্থ হয়েছিলেন, ও গত 2-3 বছর ধরে মোটিভেশন দিয়ে যাচ্ছে, নানান রকম সংসারের মোটিভেশন। মানে অদ্ভুত লাগে আমার কাছে। মেধার চর্চার জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। মানে আপনি লেখেন, স্টোরি টেল করেন, হয়তো ছোট একটা গল্প বাঁধেন, কিংবা একটা ছোট গল্প নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করেন, কিংবা 1 মিনিটের একটা ক্লিপিংস তৈরি করেন। না, মোটিভেশন উপদেশ দিতে হবে, এত উপদেশ মানুষ খায়। তো জিম ট্রেনারের ক্ষেত্রেও সেটি হয়েছে। এবং বাংলাদেশে যে এই কায়দায় কোনো কাজ নাই, এদের মোটিভেশন শুনতে হবে। এবং আমি আজকে জানলাম যে এরকম একটা জিম ট্রেনার, প্রচুর ফলোয়ার এবং প্রচুর, মানে কেমনটা লাগে, আনাচে কানাচে এত মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে এবং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। টিকটকার ম্যাক্সিমাম দেখবেন যে নাচে এবং একটা ইমোশনাল মিউজিক দিয়ে যে মোটিভেশনাল করে। পরকীয়া ইস্যুতে আসলে অনেকে কথা বলেছে, আমি স্পেশালি আলাদা করে কিছু বলার কোনো মানে রাখি না। এটা একটা অসুস্থতা। সম্পর্কের ক্ষেত্রে, একটা সংসার ভাঙার ক্ষেত্রে এর চাইতে বড় অন্যায় কোনো কিছু হইতে পারে না। এবং সেখানে সাপোর্টের কোনো কিছু নাই। সবচেয়ে ক্ষতি যেটা হয়ে গেল, অনেকে লিখেছে যে অন্য জিম যারা ট্রেন করে সেসব ছেলেদের দিকে একটা অদ্ভুত বাঁকা দৃষ্টিতে দেখবে এবং তাদের ক্যারিয়ারে, তাদের ব্যবসায় অনেক বড় ক্ষতি হবে সোসাইটিতে, বাংলাদেশে। আজকে রাত প্রায় অনেক গভীর, এখানে একটা প্রেস মিট থেকে আসলাম এবং বাস্কো ফিল্মসের সাথে আমি রয়েছি দীর্ঘদিন। বাস্কো ফিল্মসের 54তম চলচ্চিত্র প্রেসার কুকার, অর্থাৎ রায়হান রাফির প্রেসার কুকার, সেটি অ্যানাউন্সমেন্ট হলো ইউএসএ রিলিজের ক্ষেত্রে। এবং বাস্কো ফিল্মসের অনেকগুলো ছবির সাথে আমি এই ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন স্টেটে এটা রিলিজ এবং ডিস্ট্রিবিউশনের একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেগুলো নিয়ে আমি কোন একটা সেশনে বলবো বিস্তারিত। এই অভিজ্ঞতাগুলো খুব কাজ দেয়। আমি ঠিক যে সময়, যেই দিনে কথা বলছি, ঠিক সে সময় বাংলাদেশে একটা সুখবর ঘটে গেছে। একদিকে যখন রায়হান রাফি অত্যন্ত মেধাবী নির্মাতা, এই ছেলের বেড়ে ওঠাটা আমার চোখের সামনে, এবং মানে আমি খুবই প্রাউড ফিল করি ওর সাকসেসের যে কোনো জার্নিতে। কারণ ওর মতো স্টোরি টেলার বাংলাদেশে এখন হাতে গোনা সত্যিকার অর্থে। সো সুখবরটা হচ্ছে হাসান জাহাঙ্গীরের ছবিটা অবশেষে সেন্সর বাতিল করেছে। মানে এটা সুখবর হিসেবে আমি দারুণভাবে নিচ্ছি যে সেন্সর বোর্ডের এসব খামখেয়ালির জন্য ওকে সেন্সর দেয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে যে স্থগিত করা হয়েছে, মৌসুমী বা যার অভিযোগের ভিত্তিতেই হোক না কেন, এটা একটা ভালো স্টেপ হলো। যে হুট করে কেউ, মানে বাটপাড়ির একটা তো সীমা পরিসীমা থাকে। আমাদের বিভিন্ন টিভি স্টেশনে নাটক থেকে শুরু করে এসব বানাইছে, এগুলো আমি এখন পর্যন্ত একটাও পুরোটা দেখি নাই, সরি টু সে। মানে আমার দেখার ধৈর্য, সৌভাগ্য কোনো কিছু হয় নাই। কিন্তু যখন দেখলাম যে মৌসুমীকে নিয়ে নাটক বানাচ্ছে,
নিউ ইয়র্কে, এবং সেটা আমারই পরিচিত সার্কেলে। তখন খুব অবাক হইলাম যে ওই যে টিকটকার যে কথাগুলো বললাম, মানে দেখবেন জাঙ্ক ফুড মানুষ বেশি খায়, কারণ ওইটা সবচেয়ে ক্ষতিকর। তো এটা একটা দারুণ সুখবর যে ছবিটা স্থগিত করেছে, সেন্সর বোর্ডকে ধন্যবাদ। এবং আমি দেখবেন উইকলি স্ক্রিনও আমরা আলাপ করেছি এটা নিয়ে, যে সেন্সর নীতিমালায় যে ছবিটা স্থগিত হওয়া দরকার সেটা হলো না, কারণ প্রিন্সের ছবিটাও স্থগিত করা হয়েছিল, সেটাও অন্যায় করা হয়েছে, নীতিমালা ভঙ্গ করা হয়েছে বলে আমি সাপোর্ট করছি। কারণ জ্বালা জ্বালা গান সহ বেশ কিছু বিষয় যে সেন্সর জমা দেওয়ার যে লিস্টটা ছিল সেখানে ছিলই না এই গানগুলো। যাই হোক, আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে হাসান জাহাঙ্গীরের যেই কাজটি, এই যে উদাহরণ তৈরি হলো, এরপরও কিন্তু কিছু কিছু মিডিয়া আবার হাসান জাহাঙ্গীরের কথা শুনছে। বাংলাদেশের কি চলচ্চিত্রের একটা গলা টিপে নাকি মেরে ফেলছে, যেই চলচ্চিত্রে তার নিজস্ব কলাকুশলীরা বলতেছে এটা বাটপারি, সেটার আবার জাস্টিফিকেশনের জন্য আবার তার কথা শুনতে হবে। মানে এর চাইতে আর কত আর নিচে নামবে আমাদের গণমাধ্যম। তারপর আমি বলি যে জেবা নয়তো নতুন, ওর ক্যারিয়ারগ্রাফ আমার ঠিক জানা নেই, খুব বেশি দিন হলো না কাজ করছে, কিন্তু মৌসুমীর মতো অভিনেত্রী অবশ্যই একটা মিনিমাম রেঞ্জের স্ট্যাটাস নিয়ে চলা উচিত। শুধুমাত্র কিছু ডলার পাবার আশায় মৌসুমী এটা করেছেন, নাটকও যদি করে থাকেন, সেটা আমার মনে হয় না ঠিকঠাক কাজ করেছেন। সেজন্য নিশ্চয়ই আজ অনুতপ্ত। বাটপারি করার পরও সেটির একটা ফলাফল বা সেটির একটা শাস্তি যে পায় কেউ, এটা আমার মনে হয় যে ভবিষ্যতে যে কোনো মানে এ ধরনের চৌর্যবৃত্তি বা বাটপারি কিন্তু বাংলাদেশে এটা প্রথম না, এর আগে অনেকে পার পেয়ে গেছে। মানে এমন আজে বাজে অখাদ্য কুখাদ্য। এবং সর্বশেষ বলেছেন প্রধানমন্ত্রীর কাছে তিনি যাবেন। তো আমি বলতে চাই যে কন্ট্রাক্ট ম্যারেজ এই ছবিটা এরপরও যদি বিভিন্ন গণমাধ্যমে এই খবরের জাস্টিফিকেশন, মানে কেন মানে ছবিটা বাতিল করা হলো এটা নিয়ে আহা উহু করা হয়, তাহলে গণমাধ্যমের আসলে কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। মাশরাফির একটি কথা দিয়ে আজকে শেষ করি। মাশরাফি বিন মুর্তজার একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে, এবং মাশরাফি বিন মুর্তজার ইমোশনাল কথাবার্তা, আমি সবসময় মাশরাফির ভীষণ ফ্যান। ওর ডিগনিটি, ওর ক্যারিশমেটিক কাজ এবং ওর সাবলীলতা, মানে ও যে জান প্রাণ দিয়ে, ওর কোনো ফেকনেস নাই। সাকিব আল হাসান দেখবেন যে প্রচন্ড পরিমাণে স্বার্থপর এবং প্রচন্ড পরিমাণে আত্মকেন্দ্রিক। তার কথাবার্তা, বিভিন্ন রকমের ফ্যান থেকে শুরু করে তার বাংলাদেশের মানুষদের তুচ্ছ-তাচ্ছিল্যের শেষ নাই। কিন্তু মাশরাফি বিন মুর্তজা যখন যেখানে যতটুকু বলেছেন, মনে হয়েছে যে হৃদয়ে নিংড়ে কাজ করেছেন, এবং সে ওইভাবে মিন করে যে নড়াইলবাসীর প্রতি একটা লাইন আমার কাছে খুব খারাপ লাগলো, যে এই লোকগুলো যারা আমার ঘরবাড়ি ভেঙেছে, এরা তো খুলনা থেকে আসে না, যশোর থেকে আসে না, নড়াইলের লোকজন আসছে। সো অবশ্যই এটা পরিতাপের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আবার অতি দুঃখে বলেছেন যে লাশটা যেন নড়াইলে না নেওয়া হয়। কিন্তু মব থেকে শুরু করে শুধুমাত্র মাশরাফির বাড়িটাই তো ভাঙা হয়নি, আরো অনেকের এইসব ঘটনা ঘটেছে। এগুলো কোনো কিছুই সাপোর্ট করার মতো না। তাই এই ইমোশনাল বিষয়, এই ইমোশনাল পার্টটা আমি মনে করি অতি আবেগটাও যেমন সমীচীন না। ভবিষ্যতে শিক্ষার জন্য আমার মনে হয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন খেলোয়াড়দের কাছে যে রাজনীতিতে যেন কেউ না জড়ায়। তো রাজনীতিবিদদের কাজ রাজনীতি করা তাদেরই করতে দেওয়া উচিত। মানে একের পর এক হয়তো হাইকমান্ডের বিরোধে আজকে এই অবস্থা হয়েছে, কিন্তু আজকে দেখেন একজন শিল্পী, একজন ক্রিকেটার উইদাউট পলিটিক্সে যদি থাকতো, মাশরাফি কোন জায়গায় কোন লেভেলে থাকতো আপনি চিন্তা করেন। শচীন টেন্ডুলকারকে কি কোনো দল, কংগ্রেস বলেন, বিজেপি বলেন, মানে বাম ডান এসব দল তাকে বলে নাই মন্ত্রী হইতে, বলে নাই নির্বাচন করতে? শতবার বলেছে, নানান ভাবে বলেছে, কই হয়েছে? শচীন টেন্ডুলকার কোথায় আছে বলে? কোন লেভেলে? ভারতের রাষ্ট্রীয় সম্মান তো তাকে দেওয়া হয়েছে, এবং তাকে যেভাবে মাথায় তুলে রাখে কেন? কারণ তার নিজস্ব কাজটাই সে করে গেছে নিবিষ্ট। তো এইটা আসলে মানে ওই যে বলে না, বুঝলে বুঝপাতা নইলে তেজপাতা। তো এখন এইসব মায়াকান্না বা এইসব হৃদয় বিদারক কথাবার্তা বলে আসলে মাশরাফি প্লিজ, আপনাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, এটা আমার বক্তব্য, আমার কথা বলছি। আপনি ভুল করেছেন, রাজনীতিতে জড়িয়ে ভুল করেছেন, এই লাইনটুকু থাকলে আমার মনে হয় যে পরবর্তী যারা মাশরাফি হতে চান, মাশরাফির এই ভুলগুলো অ্যাড্রেস করে ঠিকঠাক মাশরাফি হয়ে উঠতে পারতো। কিংবা সাকিব আল হাসান যদি বলতো যে রাজনীতির জড়িয়ে আমি ভুল করেছি, উনি বলছেন যে এখন তো একসময় আওয়ামী লীগ পাইতাম, এখন কেউ আওয়ামী লীগ না, একসময় আওয়ামী লীগ পাইতাম, আপনিও আওয়ামী লীগ হয়ে গেছিলেন,
কিন্তু আপনার তো কাজ আওয়ামী লীগ বা বিএনপি হওয়া না বা জামাত হওয়া না, আপনার কাজ ক্রিকেটে থাকা। এই জায়গাটা অ্যাড্রেস করাটা যদি কেউ না পারে, এই জায়গাটা কিন্তু কেউ বলছে না, হয় বলে এদিক ঠেলছে না ওই দিক ঠেলতেছে, হয় ইউনুসের ঘাড়ে ঠেলতেছে না বিএনপির ঘাড়ে ঠেলতেছে, আওয়ামী লীগের আমি যে করে হোক যে একটা জাস্টিফিকেশন আনবো এই ঠেলতেছে। কিন্তু এই রাজনীতির খেলার ভেতরে থাকাটা যে তার ভুল, এটা কিন্তু সে বলছে না। এনিওয়ে, সবাই যার যার বোধোদয় হোক, এবং আগামীর বাংলাদেশটা শিক্ষক শিক্ষার কাজে ব্যস্ত থাকবে, গান যারা করেন গানের কাজে ব্যস্ত থাকবে, অভিনয় যারা করেন অভিনয়ের কাজে ব্যস্ত থাকবে, ক্রিকেট যারা খেলেন ক্রিকেটের কাজে ব্যস্ত, তবেই বাংলাদেশ ঠিকঠাক এগোবে। এবং রাজনীতি যারা করেন, তৃণমূল রাজনীতি যারা করেন, রাজনীতির সাথে সক্রিয় যারা, তারা রাজনীতি করবে, দেশ গড়ার রাজনীতি। এটা কবে দেখবো, আদৌ দেখতে পারবো কিনা, প্রত্যাশা রাখতে দোষ কি। আল্লাহ হাফেজ। নতুন দিনে নতুন আলাপ হবে আবার।